হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। রাত পোহালেই উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। একটু তো ভয় হচ্ছেই, এই ভয়টা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। যারা পরীক্ষার জন্য একটু সিরিয়াস তাদের এই ভয়টা থাকবেই। তাহলে দেখো, তোমাদের যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে তোমরা কীভাবে লিখবে, বা ধরো প্রশ্ন কমন পড়লো না তখন তোমরা কীভাবে উত্তরটা লিখবে। খাতা কিন্তু ফাঁকা রাখবে না, তোমাদের 40 মার্কসের মধ্যে 40 মার্কসেরই কিন্তু উত্তর করে আসতে হবে। তাহলে সেইটাই আজকে বলবো যে যদি ধরো বাই চান্স, ঠিক আছে, 1% যদি কমন না পড়ে তাও তোমরা সেইটা অ্যাটেম্প্ট করবে কীভাবে সেটাই আজকে বলবো। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক, সেখান থেকে 6 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে আর 2 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে। দেখো 2 মার্কসেরগুলি এখন আর কিছু আলোচনা করার নেই, আমি যা দিয়েছি সেগুলিই পড়বে। এখন 6 মার্কসেরটা আলোচনা করছি। যে 6 মার্কসের যে আমি 5টা কোশ্চেন পড়তে বলেছি, আশা করি তোমরা শিখে ফেলেছ। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশ একই। তারপরে যদি এটা ঘুরিয়ে আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্র হিসাবে কীভাবে উদ্ভব হয় তার, সেটাও আসতে পারে এইভাবে। প্রশ্নের উত্তর কিন্তু সেম। তাহলে এটা একটু বুঝে রাখলে। আর এছাড়া আর যে 4টি প্রশ্ন বলেছি, বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ আর মার্ক্সবাদ, এই 4টির বৈশিষ্ট্য তোমরা একটু পড়ে রাখবে। তাহলে এই 4টির বৈশিষ্ট্য যদি পড়ে রাখো, তাহলে ঘুরিয়ে যদি প্রশ্ন আসে যে বাস্তববাদ সম্পর্কে বা বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, বা এভাবে আসলো যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো, বা আসলো যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারনীতিবাদী তত্ত্বটি আলোচনা করো, তাহলে তোমরা কীভাবে লিখবে? ভূমিকা দেবে। ভূমিকার মধ্যে কী লিখবে? যে আমি যে সংজ্ঞাটা লিখিয়েছি। তারপরে যদি আসে বৈশিষ্ট্য, তাহলে তো 6টি বৈশিষ্ট্য লিখে দেবে যা আমি আলোচনা করেছিলাম ক্লাসে। আর যদি বলে যে তত্ত্বটি আলোচনা করো, তখন কিন্তু শুধু লিখবে যে বাস্তববাদী তত্ত্বের মূল বক্তব্য, পয়েন্ট করলে তারপরে ওই বৈশিষ্ট্যের পয়েন্টগুলি লিখবে এভাবে। তাহলে ঘুরিয়ে আসলে কীভাবে লিখবে বোঝা গেল। তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু আর যাতে কনফিউশন না থাকে, যেভাবেই আসুক প্রশ্ন এভাবে কিন্তু লিখবে। তারপরে দেখো, দ্বিতীয় যে অধ্যায়টি আছে মুখ্য আঞ্চলিক সংগঠন, ঠিক আছে, সেখানে তোমাদের 3টি আঞ্চলিক সংগঠনের কথা আছে। 3টির মধ্যে কি কি? ইউরোপীয় ইউনিয়ন, তারপরে সার্ক, তারপরে আসিয়ান। আমি কি বলেছিলাম যে কোনো 2টি সংগঠনের সবগুলি প্রশ্ন পড়তে, তাহলে একটি কিন্তু কমন পেয়ে যাবে। আমি সার্ক আর ইউরোপীয় ইউনিয়ন এই 2টির কথা বলেছিলাম। তাহলে দেখো, ইউরোপীয় ইউনিয়নের গঠন, তারপরে ইউরোপীয় ইউনিয়নের সাফল্য। এখন যদি পরীক্ষায় ঘুরে আসে যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব আলোচনা করো, তাৎপর্য আলোচনা করো, তাহলেও কিন্তু সেই যে সাফল্যটা আলোচনা করেছি সেটাই লিখে দেবে, ঠিক আছে। আর একটা ভালো হয়, যখন তোমরা পয়েন্ট করবে তার আগে একটা ডায়াগ্রাম করবে, ঠিক আছে। ডায়াগ্রাম করে লিখলে কিন্তু ভালো নম্বর পাওয়া যেতে পারে। কীভাবে ডায়াগ্রাম করবে দেখো, আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি কীভাবে। একটি ছাত্র আমাকে লিখে পাঠিয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু লিখলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে। অন্য সবাই পয়েন্ট পয়েন্ট করে লিখবে আর তুমি শুধুমাত্র সেই ডায়াগ্রামটা করবে। তাহলে অন্যান্য খাতার থেকে তোমার খাতাটা দেখতে আরও ভালো দেখা যাবে, গোছানো দেখা যাবে। তাহলে শিক্ষক কিন্তু নাম্বারটা সেখানেই বেশি দেবে, তাই না? তোমার খাতা আর অন্যান্য খাতার মধ্যে তফাৎই যখন দেখা যাবে, সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে, তাহলে কিন্তু তোমার খাতাতে বেশি নম্বরটা যাবে। এর জন্য খাতা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, পেজের পর পেজ লিখলাম, তাহলে কিন্তু সেইভাবে কিন্তু নম্বর পাওয়া যায় না। খুব সংক্ষেপে পয়েন্ট টু দ্য পয়েন্ট লিখবে, তাও কিন্তু ভালো নম্বর পাওয়া যায়। বুঝে গেল? তাহলে দেখো, তাহলে ইউরোপীয় ইউনিয়নের যদি গুরুত্বটাই কিন্তু সাফল্য, গুরুত্ব, তারপরে তাৎপর্য যেভাবে আসুক লিখে দেবে। তারপরে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি আশা করি পড়েছো। তারপরে ইউরোপীয় ইউনিয়নের গঠন, ঠিক আছে, এটা পড়বে। এই 3টি কোশ্চেন রেখেছি ইউরোপীয় ইউনিয়ন থেকে। তারপরে দিয়েছিলাম সার্ক, সার্কের উদ্দেশ্য আর সার্কের প্রতিবন্ধকতা। এর সঙ্গে আরেকটা কোশ্চেন পড়তে পারো, সার্কের ভূমিকা। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ভূমিকা, বা এভাবে আসলো যে সার্কের গুরুত্ব আলোচনা করো, এটাই কিন্তু দেখবে। সার্কের যে ভূমিকাটা সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে এই হয়ে গেল দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের পরে চলে যাব তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে বিশ্বায়ন। দেখো, বিশ্বায়ন থেকে ঘুরিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে। বিশ্বায়ন কাকে বলে তোমরা জানো। তারপরে বিশ্বায়নের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বায়নের প্রভাব কিন্তু পড়ে রাখবে রাজনৈতিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক,
এই তিনটি প্রভাব যদি পড়ে রাখো, ইতিবাচক আর নেতিবাচক, প্রশ্ন কিন্তু এখান থেকে 99% আসার চান্স কিন্তু প্রবল। আমি বললাম আসবেই, একটা প্রভাব তো দেবেই। যে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব লেখো, তাহলে তো বিশ্বায়নের ইতিবাচক 3টি প্রভাব আর নেতিবাচক 3টি প্রভাব লিখবে। যদি আসে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব লেখো, তাহলে তো ইতিবাচক 3টি পয়েন্ট আর নেতিবাচক 3টি পয়েন্ট লিখবে প্রভাব। সাংস্কৃতিক বিশ্বায়নের প্রভাব আসলে 3টি ইতিবাচক আর 3টি নেতিবাচক প্রভাব লিখবে। যদি এভাবে আসে যে বিশ্বায়নের প্রভাব লেখো বা বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, এভাবে যদি একটা সিঙ্গেল কোশ্চেন থাকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকের উল্লেখই না থাকে, তখন কীভাবে লিখবে উত্তর? তখন ভূমিকাতে বিশ্বায়নের সংজ্ঞা দেবে, তারপরে বিশ্বায়নের প্রভাব হেডিং করবে, তারপরে পয়েন্ট 6টি পয়েন্ট কি করবে, যে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাবের যে পয়েন্ট আছে না, ইতিবাচক নেতিবাচক, সেখান থেকেই প্রত্যেকটি থেকে দুটি দুটি করে 6টি পয়েন্ট লিখে দেবে। বোঝা গেল? তাহলে বিশ্বায়নের প্রভাব আসলে সেই রাজনৈতিক প্রভাবের থেকে দুটি, অর্থনৈতিক প্রভাবের থেকে দুটি আর সাংস্কৃতিক প্রভাবের থেকে দুটি লিখে দেবে। এইভাবে কিন্তু বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, এটার উত্তর হয়ে গেল। আর বিশ্বায়নের এটা তো প্রভাব হয়ে গেল। আর কি কি প্রশ্ন আসতে পারে দিয়েছিলাম আমি 3য় অধ্যায় থেকে, বিশ্বায়নের প্রকৃতি আর বিশ্বায়নের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট আছে। তারপরে বিশ্বায়নের প্রকৃতি, প্রকৃতি ঘুরিয়ে দিতে পারে যে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো বা বিশ্বায়নের বিভিন্ন দিক আলোচনা করো, উত্তর কিন্তু সেম হয়ে গেল। তাহলে এই কোশ্চেনগুলি 3য় অধ্যায় থেকে পড়ে যাবে ভালো করে, যে হয়ে আসুক তোমরা কিন্তু লিখতে পারো। তারপরে 4র্থ অধ্যায় ভারত সরকারের বিভাগসমূহ, আর এটাকে কীভাবে পড়তে বলেছিলাম, যে 3টি যে বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, তার মধ্যে যে কোনো 2টি বিভাগ পড়তে বলেছিলাম। তাহলে তোমরা যে কোনো 2টি বিভাগ থেকে পড়ে যাবে। যেমন আমি দিয়েছিলাম ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, কার্যনির্বাহী, স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, হাইকোর্টের গঠন ও কার্যাবলী, জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে এই 8টি কোশ্চেন দিয়েছিলাম, এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তাহলে 4র্থ অধ্যায় হয়ে গেল। এখান থেকে তো কোনো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করার মানে হয় না, এখান থেকে তো যা বললাম সেভাবেই আসবে। তারপরে 5 নম্বর অধ্যায় ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। তাহলে এই যে 5 নম্বর অধ্যায়টি আছে, এখান থেকে কিন্তু তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে সমসাময়িক ভারতের নাগরিক সমাজের আন্দোলন, এটা কিন্তু বলা যায় সমসাময়িক সুশীল সমাজের আন্দোলন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সুশীল সমাজের আন্দোলন, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না যে সুশীল সমাজ আবার কোত্থেকে আসলো। সুশীল সমাজের আন্দোলন আর নাগরিক সমাজের আন্দোলন একই। যদি আসে যে সমসাময়িক সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, তাহলে কিন্তু সেটাই লিখবে আমি যেটা লিখিয়েছিলাম, যে সমসাময়িক ভারতে নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, সেটারই উত্তর হবে। আবার যদি এভাবে আসে যে সমসাময়িক সুশীল সমাজের আন্দোলনের ক্ষেত্রে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য বর্ণনা করো, তাহলে কিন্তু আমি যেটা করিয়েছিলাম ক্লাসে, যে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য, সেটাই কিন্তু লিখে দেবে। এখানে সুশীল সমাজের আন্দোলন আর নাগরিক সমাজের আন্দোলন সেম। তারপরে যদি এইভাবে প্রশ্ন আসে যে অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলনের সাফল্য বর্ণনা করো, অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলনের সাফল্য বর্ণনা করো, তাহলে কিন্তু সেটাই লিখবে যে চিপকো আন্দোলনের যে সাফল্য পড়িয়েছিলাম ক্লাসে, সেটাই কিন্তু উত্তরটা লিখবে। ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন এভাবেই করবে যে চিপকো আন্দোলন তার সাফল্য লেখো, চিপকো আন্দোলন তার কারণ লেখো, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য দিয়ে দিল, এমন আর কি। ঠিক আছে, মোট কথা এই অধ্যায়টি হচ্ছে সবথেকে সহজ অধ্যায় বলা যায়। সমসাময়িক ভারতীয় নাগরিক সমাজের আন্দোলন, এর গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন, এর সমস্তটা পড়ে রাখবে। এর নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ, নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফল, আর যদি এভাবে আসে যে নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব লেখো, তাহলে কিন্তু সেই ফলাফলটাই লিখবে। ঠিক আছে, সাফল্য আসলে সেই গুরুত্বটা লিখবে একই। সাফল্য, গুরুত্ব আর প্রভাবও যদি আসে, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব কী পড়েছিল, একই উত্তর। ঠিক আছে, তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন থেকে যেভাবেই কোশ্চেন করো তোমরা করতে পারবে, কারণ তোমরা নর্মদা বাঁচাও আন্দোলন কী সেটাও জানো, কারণও জানো কিসের জন্য হয়েছিল, তারপরে এর ফলে কী হয়েছিল সেটাও জানো। তাহলে কোথায় কোশ্চেন দেবে, এর বাইরে তো আর আসবে না। সেটাই হয়ে গেল। চিপকো আন্দোলনও সেম, চিপকো আন্দোলন কী তা জানো, এর কারণ, এর ফলাফল, যেখান থেকে কোশ্চেন করো তোমরা লিখতে পারবে, তাই না। আর চিপকো আন্দোলনের ফলাফলের জায়গায় লিখে দিল যে চিপকো আন্দোলনের সাফল্য আলোচনা করো, সাফল্য, ফলাফল, প্রভাব, ঠিক আছে, গুরুত্ব সেম, ওটাই লিখবে। তাহলে এই হয়ে গেল তোমাদের
পঞ্চম অধ্যায়, যে সমসাময়িক ভারতে নাগরিক সমাজের আন্দোলন। এবার লাস্ট অধ্যায়, সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই যে 6 নম্বর অধ্যায়টা, এটা অনেকের দেখলাম কঠিন মনে হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে স্যার এটা বুঝতে পারছি না। দেখো, এই যে ষষ্ঠ অধ্যায়টা, এখান থেকে কিন্তু 4 মার্কসের কোশ্চেন আসবে আর 2 মার্কসের। তাহলে 4 মার্কসের যেগুলি কোশ্চেন আমি দিয়েছিলাম যে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, বা এটাকে ঘুরিয়ে আসতে পারে যে 368 নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতেই পারে। আর তার সঙ্গে দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী, আর হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য আর 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য, এই কার্ডটা দিয়েছিলাম। এখন ধরো তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন কমন পড়লো না, ঘুরিয়ে পিছিয়ে দিয়ে রাখলো, তোমরা এখন জানোই না সেটার উত্তর, কীভাবে লিখবে? প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্নটা ভালো করে পড়ার পরে দেখো, একটা পেজ খালি রাখার চেয়ে কিছু লিখে আসা অনেক বেটার। খালি পেজে কিন্তু স্যাররা কোনো মার্কস দিতে পারবে না, 1 নম্বরও দিতে পারবে না। কিন্তু তুমি যদি সেই কোশ্চেনটা সম্পর্কে 3-4টি লাইনও লেখো, তাও কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে খালি খাতার থেকে কিছুটা লেখা তো অনেক ভালো, তাই না? বেটার। তাহলে যদি এমন হয় যে কোনো কোশ্চেন কমন পড়লো না, তাহলে তার সম্পর্কে কোশ্চেনটা ভালো মতো পড়বে। কোশ্চেনের প্রত্যেকটা কিওয়ার্ড থেকে তোমরা বানিয়ে লিখে দেবে। যদি বিশ্বায়ন থেকে আসে যে কোনো কোশ্চেন, বিশ্বায়ন সম্পর্কে তোমরা জানো সব কিছু। বিশ্বায়নটা কি? বর্তমান বিশ্ব কানেক্টেড, সংযুক্ত, একদম ঘনিষ্ঠ, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, তাই না? তাহলে এগুলি কিছু কিছু বানিয়ে লিখে দেবে। বা নর্মদা বাঁচাও আন্দোলন থেকে আসলো ঘুরিয়ে পেঁচিয়ে, চিপকো আন্দোলন থেকে আসলো ঘুরিয়ে পেঁচিয়ে, তোমরা তো জানো সব কিছু। ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও প্রশ্ন তোমরা কিন্তু কিছু না কিছু লিখে আসবেই। এমন না যে তোমরা খাতা ফাঁকা রেখে চলে আসলে, কিছু হলেও লিখবে যদি কমন না পড়ে বাই চান্স। যে তোমরা কিন্তু যখন লিখবে তখন সেকশন এ, সেকশন বি আর সেকশন সি থাকে। সেকশন এর মধ্যে 2 মার্কসের 5টি কোশ্চেন লিখতে হবে, সেকশন বি এর মধ্যে 4 মার্কসের 3টি কোশ্চেন লিখতে হবে, আর সেকশন সি এর মধ্যে 6 মার্কসের 3টি কোশ্চেন লিখতে হবে। আর কি অল্টারনেটিভ থাকবে 2টো করে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 1টি করে। তাহলে তোমরা যখন লিখবে সেকশন এ দেবে, তারপরে 1-এর এ বা বি লিখলে, 2-এর এ বা বি লিখলে, এভাবে কিন্তু তোমরা নাম্বারিং করবে, দাগ নম্বর দেবে। দাগ নম্বর কিন্তু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু নম্বর আর কি না পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ ভুলে হয়তো দাগ নম্বর দেখলো যে এখানে দেওয়া নেই, তাহলে হয়তো ছেলেটি উত্তর লেখেনি, এভাবে পরে পেজে চলে যেতে পারে, ঠিক আছে? এমন হতে পারে। আর এমন যাতে না হয় যে সেকশন এ লিখলে, এর 3টি কোশ্চেন লিখলে 2 মার্কসের, তারপরে সেকশন বি দিয়ে দিলে, বি এর 4 নম্বরের প্রশ্ন লেখা শুরু করে দিলে। 4 নম্বরের প্রশ্ন লিখলে 2টি লেখা হলো, আরেকটি লেখা হলো না, শুরু করে দিলে। আবার মনে পড়ে গেল 2 মার্কসের কোশ্চেন মনে পড়েছে, এখন আবার 2 মার্কসের কোশ্চেন লেখা শুরু করে দিলে সেকশন এ দিয়ে। এমন যদি না হয়, 2 মার্কসের লেখার জন্য উপরে ফাঁকা রাখবে, আগে থেকেই ফাঁকা রেখে দেবে যে সেকশন এ তার 1-এর এ বা বি, 2-এর এ বা বি, সি এর আর কি 3-এর এ বা বি, পয়েন্ট করে রেখে দেবে, একটু জায়গা ফাঁকা রাখবে। 2 মার্কসের জন্য তো বেশি জায়গা ফাঁকা রাখতে হয় না, তার জন্য যদি মনে পড়ছে না এমন, তাহলে ফাঁকা রাখবে যে পরে লিখব মনে পড়লে। কিন্তু এমন করবে না যে 4 মার্কসের লিখতে লিখতে মনে পড়ে গেল, 2 মার্কসের আগে উপরে লিখেছিলে, এখন আবার 2 মার্কসের লেখা শুরু করে দিলে। বা 6 মার্কসের লেখা শেষ হয়ে গেছে, এখন 6 মার্কসের পরে আবার 2 মার্কসের শুরু করে দিলে, বা 6 মার্কসের পরে আবার 4 মার্কসের শুরু করে দিলে। এমন কিন্তু যাতে না হয়। সেকশন যখন শুরু করবে, সেকশন এর মধ্যে সমস্ত 2 মার্কসের কোশ্চেন থাকবে, তারপরে সেকশন বি থাকবে সমস্ত 4 মার্কসের কোশ্চেন, তারপরে সেকশন সি থাকবে সমস্ত 6 মার্কসের কোশ্চেন থাকবে। আর খাতাটা যাতে একদম সুন্দর পরিপাটি হয়, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কাটাকাটি যাতে খুব কম থাকে। তাহলে এই কিছু কথা বলার ছিল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। তোমাদের রাত পোহালেই তো পরীক্ষা, তাহলে তোমরা মন দিয়ে শুনেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা আগামী দিন খুব ভালো হবে, আর পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাহলে দেখা হচ্ছে আগামীকাল প্রশ্নপত্রের সমাধানের সঙ্গে। ততক্ষণের জন্য বাই।